শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনলাইনের আজকের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ শুরু করব। তোমাদের পূর্বে আলোচনা করেছিলাম আর্কিওলজি কি, আর্কিওলজি বলতে বোঝায়, আর্কিওলজি কত প্রকার, প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্রযুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, সমস্ত যুগ সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম এবং প্রাচীন প্রস্তর যুগের যুগ বিভাগগুলো ধারাবাহিকভাবে তোমাদের আলোচনা হয়েছিল। আজকে তোমাদের impact of Paleolithic age on the development of society and civilization, সমাজ সভ্যতার বিকাশ ও প্রাচীন প্রস্তর যুগের প্রভাব নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা খেয়াল করো, প্রাচীন প্রস্তর যুগের মানুষ সমাজ সভ্যতা বিকাশে তারা কোন কোন ক্ষেত্রে অনেক অবদান রেখেছিল সেগুলোই নিয়ে আজকের আলোচ্য বিষয়। তারা খাদ্য সংগ্রহ, শিকার, অর্থনীতির মধ্যে থেকে গিয়েও তারা কিভাবে সেগুলোর অস্ত্র উদ্ভাবন এবং সেই অস্ত্র প্রয়োগ যোগাযোগ ক্ষেত্রে এবং বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু কলাকৌশলের মাধ্যমে তাদের সমাজ সভ্যতার অনেক অবদান রাখতে তারা সক্ষম হয়। তো কয়েকটা পয়েন্ট তোমাদের আলোচনা করব, যেগুলো প্রাচীন প্রস্তর যুগের মানুষ তারা খাদ্য সংগ্রহ, শিকার মধ্যে থাকলেও তারা যে সমস্ত অস্ত্রগুলো এবং কৌশলগুলো আবিষ্কার করে সেগুলো সাধারণত পাথরের চাকু বা হাড়ের অস্ত্র ব্যবহার করত। তারপরে তারা যে সমস্ত জায়গায় শিকার করতে গিয়ে তারা হস্তকুঠার, তারপরে বড়শি, হারপন, তীর, ধনুক ইত্যাদির ব্যবহারের মাধ্যমে তারা শিকার করে সেগুলোই তারা জীবন অতিবাহিত করত। এ সমস্ত তাদের নিজস্ব তৈরি সৃষ্টি উৎপাদন কৌশলগুলো আজকের আধুনিক সমাজ সভ্যতার ক্ষেত্র অনেকটা প্রভাব বা ভূমিকা রাখতে সক্ষম হয়। এছাড়াও তারা যে সমস্ত অস্ত্র তৈরি করত সাধারণত বাঁশ, গাছের ডাল এবং পশুর হাড়, দাঁত, শিং এগুলো তারা ব্যবহার করেছে। তাছাড়াও শিকার সংগ্রহ করার সময় তারা যে পাথর, মুষ্টি পাথর সেগুলো তারা ব্যবহার করে। এভাবে আমরা লক্ষ্য করি যে পৃথিবী সৃষ্টির প্রাথমিক অবস্থায় এই প্রাচীন প্রস্তর যুগের মানুষরা সংগ্রহ, শিকার, প্রকৃতি নির্ভর থাকতে গিয়েও তারা কিন্তু বিভিন্ন উদ্ভাবনী কলাকৌশল এবং অস্ত্রশস্ত্র আবিষ্কারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে আসলে সমাজ সভ্যতার বিকাশের ক্ষেত্রে তাদের যে উদ্ভাবনী কলাকৌশল এগুলো আজকের সমাজকে অনেকটা সভ্যতার দ্বারে পৌঁছাতে সক্ষম হয়। তারপরে আরও একটা পয়েন্ট তোমরা খেয়াল করো যে সমাজ ব্যবস্থা, সামাজিক সংগঠন, সমাজ ব্যবস্থা ও সামাজিক সংগঠন তারা যেহেতু প্রকৃতি নির্ভর ছিল এবং তারা শিকার এবং প্রকৃতি থেকে সংগ্রহ করতে গিয়ে তারা দলগতভাবে একত্রিত হতো এবং সংগঠিত হতো।
খাদ্য এবং শিকারী প্রাণী যখন যেভাবে তারা পেত সেগুলো তারা সংগ্রহ করে একত্রিত হতো এবং সমাজ সংগঠন সৃষ্টি করত। আবার তাদের শিকার শেষ হলে তারা কিন্তু সেখান থেকে আবার বিচ্ছিন্ন হতো। অর্থাৎ সমাজ সভ্যতা বিকাশের ক্ষেত্রে সেই যুগের মানুষের মধ্যে যে সলিডারিটি বা একত্রতা, সেগুলা সেই সময় সূচনা বা শুরু হয়। এইভাবে আমরা বলি প্রাচীন প্রস্তর যুগের মানুষ সমাজ সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে, সংগঠন সৃষ্টির ক্ষেত্রে আরেকটা প্রভাব রাখতে সক্ষম হয়। তারপরে লক্ষ্য করো আগুনের ব্যবহার। আগুনের ব্যবহার প্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুন তারা আবিষ্কার করতে সক্ষম হয়। প্রথম অবস্থায় পাথরে পাথরে ঘর্ষণ এবং কাঠে কাঠ চাপ প্রেশার ক্রিয়েট করে তারা আগুন জ্বালাতে সক্ষম হয়। কিন্তু আগুন আবিষ্কারের মাধ্যমে তাদের জীবন মান অনেকটা উন্নত হয়। অর্থাৎ আধুনিক সভ্যতার সূচনার ক্ষেত্রে আগুনের আবিষ্কার অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়। কিছু কিছু আদিম বা প্রাচীন প্রস্তরের মানুষগুলো তারা আগুন উদ্ভাবন করতে ব্যর্থ হয় এবং বিভিন্ন জায়গা থেকে তারা আগুন এসে পাহাড়ের গুহায় তারা সংগ্রহ করে রাখত এবং জ্বালিয়ে রাখত। তো আগুন সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষরা সাধারণত পিকিং মানুষ বা চীন দাত্ত কুতিয়ান গুহা, দাত্ত কুতিয়ান অঞ্চলে চীনের সেখানে আগুনে আবিষ্কার হয়, তার নিদর্শনগুলো পাওয়া গেছে। তাছাড়াও প্রাচীন আফ্রিকাও অনেক গুহায় আগুন পাওয়া গেছে, তার নিদর্শনগুলো পাওয়া গেছে। এভাবে দেখা যায় যে আগুন আবিষ্কারের মাধ্যমে সমাজ সভ্যতার বিকাশে আরও একটা এগিয়ে যায়। তারপরে জীবিকা খাদ্য সংঘ। জীবিকা ও খাদ্য সংগ্রহ। জীবিকা খাদ্য সংগ্রহের জন্য প্রাচীন প্রস্তরের মানুষরা তারা প্রকৃতি নির্ভর ছিল। তারা শস্য উৎপাদন করতে পারত না। তারা কাঁচা ফলমূল শাকসবজি সংগ্রহ করত এবং তা দিয়ে তাদের জীবন অতিবাহিত করত। এইভাবে তারা উৎপাদন সেক্টরগুলোতে কিছু কিছু ক্ষেত্রে কিছু উদ্ভাবন সৃষ্টি করার কৌশলগুলো আবিষ্কার করতে সক্ষম হয়। আবার বাসস্থান ও যোগাযোগ। বাসস্থান, তারা যেহেতু প্রকৃতি নির্ভর ছিল এবং তারা একাত্তরে বসবাস করার জন্যে সেই সুযোগ তাদের মধ্যে ছিল না। তারা প্রকৃতির বিভিন্ন অঞ্চল, নদী নালা, পাহাড় পর্বত জায়গায় খাদ্য সংগ্রহ করত এবং যাযাবরের মতো তারা একটা স্থান থেকে আরেকটা স্থানের দিকে যেত। সেখান থেকে তারা খাদ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত এবং সেই প্রকৃতিতে যখন খাদ্য ফুরিয়ে যেত তখন তারা আবার অন্যত্র গিয়ে সেখানে আবার খাদ্য সংগ্রহের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ত। এইভাবে তারা একটা জায়গায় থেকে আরেকটা জায়গায়, অর্থাৎ তাদের জীবনটা ছিল যাযাবর, স্থায়ী তারা বসবাস করতে পারেনি। স্থায়ী বসবাস না করার জন্য সম্পত্তির উপরে ব্যক্তির মালিকানা তখনও আসলে সৃষ্টি হয়নি। এইভাবে দেখা যায় যখন স্থায়ী কোনো কিছু উৎপাদনের ব্যবস্থা তৈরি হয় তখন তারা আবার অন্যত্র গিয়ে সেখানে আবার খাদ্য সংগ্রহের জন্য তারা ব্যস্ত হয়ে পড়ত। এইভাবে তারা একটা জায়গায় থেকে আরেকটা জায়গায়, অর্থাৎ তাদের জীবনটা ছিল যাযাবর, স্থায়ী বসবাস না করার জন্য সম্পত্তির উপরে ব্যক্তির মালিকানা তখনও আসলে সৃষ্টি হয়নি। এইভাবে দেখা যায় যখন স্থায়ী
ক্ষেত্রে অভাবের সাফল্য অর্জন করে তখন তারা স্থায়ী বসবাস করে এবং ব্যক্তি মালিকানার সৃষ্টি হয়। তো আমরা এখানে লক্ষ্য করছি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা যাযাবর জীবনে অভ্যস্ত ছিল, যেহেতু সেই সময় সমাজ সভ্যতা বিকাশের ক্ষেত্রে সেইভাবে প্রোগ্রেস হয়নি। আবার তারা পোশাক পরিচ্ছদ প্রাচীন প্রস্তর যুগের মানুষরা সাধারণত বিবস্ত্র বা উলঙ্গ ছিল। তারা সেই সময় শীত নিবারণের জন্য পশুর চামড়া ব্যবহার করে, তারপরে গাছের ছাল এবং গাছের পাতা এগুলো দিয়ে শরীর আবৃত করে রাখত এবং পশুর চামড়ার কিছু কিছু ক্ষেত্রে হাড়ের সূঁচ ব্যবহার করে তাদের পোশাক তৈরির ক্ষেত্রে এমন কিছু নিপুণ কলাকৌশল আবিষ্কার করতে সক্ষম হয়। এভাবে আমরা লক্ষ্য করি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা এই সমস্ত উদ্ভাবনী কলাকৌশল সমাজ সভ্যতা বিকাশের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যায়। তারপরে তারা ভাষা এবং শিল্পকলা প্রাচীন প্রস্তর মানুষরা কোনো প্রকৃতি নির্ভর সেখানে সংঘর্ষ শিকার অর্থনীতির ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হয়, কিন্তু তারা যখন দলবদ্ধভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেত তখন তারা আকার ইঙ্গিত বা বিভিন্ন ইশারা মাধ্যমে দলগুলোকে সংগঠিত করত এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হতো। এইভাবে দেখা যায় যে আসলে প্রাচীন প্রস্তর যুগের ভাষা বা এই আকার ইঙ্গিতগুলো পরবর্তীতে বিভিন্ন বর্ণমালায় রূপ লাভ করে এবং সমাজ সভ্যতা বিকাশের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হয়। তারপরে আরও একটা পয়েন্ট, ধর্ম ও জাদুবিদ্যা। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ধর্ম ও জাদুবিদ্যার পড়ে পৃষ্ঠপোষকতা করে এবং সেই সময়কার প্রাচীন প্রস্তর যুগের মানুষরা অর্থাৎ সেই যুগের শিল্পীরা জাদুবিদ্যা করার জন্যে এমন দুর্গম দুর্যোগপূর্ণ এলাকায় বেছে নিত যে জায়গায় মানুষ বসবাসের অযোগ্য। সেই সমস্ত জায়গায় গিয়ে তারা বিভিন্ন প্রাণীর ছবি চিত্রাঙ্কন করত। এতে করে তাদের ধারণা বিশ্বাস যে অতিভূত শক্তির মাধ্যমে তারা শিকারে সহজভাবে তাদের প্রকৃতির বিড়ম্বনা থেকে তারা মুক্তি পাবে এমন একটা বিশ্বাস তাদের ছিল। এইভাবে তারা দুর্গম এলাকায় সাধারণত ছবিগুলো চিত্র অঙ্কন করত। তাছাড়া প্রাচীন প্রস্তর যুগের মানুষরা যে চিত্র ছবিগুলো অঙ্কন করত সেগুলো প্রাণীর ছবি ছিল, চিত্র, কোনো মানুষের ছবি আঁকতো না। তাদের মধ্যে এই বিশ্বাসও কাজ করত যে মানুষের ছবি আঁকলে সেই প্রাণী বা পশুরা মানুষকেও জাদুটানা করতে পারে এমন একটা অতিপ্রকৃত শক্তির উপরে তাদের বিশ্বাস ছিল। এভাবে দেখা যায় ধর্মীয় চেতনা, চিন্তা চেতনাগুলো এই অতিপ্রকৃত শক্তির বিশ্বাস থেকেই কিন্তু পরবর্তীতে ধর্মের প্রভাব সমাজ সভ্যতার বিকাশের ক্ষেত্রে অনেকটা প্রভাবিত করে। তারপর আরও একটা পয়েন্ট, অদৃশ্য শক্তি। শক্তির প্রভাব ও বিশ্বাস। তারা প্রাচীন প্রস্তর যুগের মানুষ অতিভূত শক্তির উপরে বিশ্বাস ছিল, যে তারা মনে করত যে অতিভূত শক্তি এগুলো প্রকৃতির প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্যে, বিভিন্ন প্রতিরোধ, নিজেকে আত্মরক্ষা করার জন্যে এবং যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে তাদের কৃপা লাভ করার জন্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অতিভূত শক্তির উপরে তারা
পূজা করত, বিশ্বাস করত। এভাবে কোনো মানুষের মৃত্যু ঘটলে তাদের আত্মার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্যে তারা সুশৃঙ্খলভাবে কবর দিত এবং সেই মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রী, হাতিয়ার, এগুলো তাদের কবরে রাখা হতো। তাদের বিশ্বাস যে মৃত্যুর পরে সে আত্মা আবার ফিরে পাবে। এইভাবে প্রাচীন মানুষের যে চিন্তা চেতনা ধ্যান ধারণাগুলো, অতীত শক্তির উপরে বিশ্বাস, এগুলো ধর্মীয় চিন্তা চেতনা আরো ধাপ এগিয়ে যায় এবং সমাজ সভ্যতার ক্ষেত্রে অনেকটা প্রভাব রাখতে সক্ষম হয়। আরেকটা পয়েন্ট, চিত্রকলা, ভাস্কর্য শিল্প। চিত্রকলা ও ভাস্কর্য শিল্প অর্থাৎ সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষ যে সমস্ত চিত্র শিল্পগুলো অঙ্কন করত, সেগুলো সাধারণত তাদের বিভিন্ন জাদুটানা এবং শিকারের কলাকৌশলের চিত্রগুলোই এখানে ফুটে উঠত। এভাবে দেখা যায় যে তাদের যে আচরণ, চিত্রর বৈশিষ্ট্যগুলো, সেগুলো সাধারণত যৌনতা নির্ভর ছিল। এইভাবে তাদের চিন্তা চেতনা, পূজা অর্চনা, ধ্যান ধারণাগুলো আসলে অতি প্রকৃত করে নির্ভরশীল এবং চিন্তা চেতনা তাদের মধ্যে সেই সময় দানা বেঁধে উঠে এবং তারা সেই সময়কার পাহাড়ের গুহায় যে সমস্ত শিল্পগুলো, কারুকার্যগুলো চিত্রায়িত করত, বিভিন্ন জাদুটানা পশু প্রাণীর ছবিগুলো চিত্রায়িত করত এবং তারা খোদাই করে এবং পাহাড়ের গুহায় অনেক চিত্র বা ছবি তারা অঙ্কন করতে সক্ষম হয়। এইভাবে আমরা লক্ষ্য করি যে আজকের বিশ্বের যে ভাস্কর্য বা চিত্র শিল্পীর যে কলাকৌশল, নৈপুণ্য, যে আর্ট, সেগুলো সূচনা বা সৃষ্টি সেই প্রাচীন প্রস্তর যুগের মানুষের মধ্যেই দানা বেঁধে ওঠে এবং পরবর্তীতে ধীরে ধীরে একটা পরিবর্তনের মাধ্যমে সমাজ, সংস্কৃতি, সভ্যতার ক্ষেত্রে অনেক অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের সমাজ, সংস্কৃতি, সভ্যতার যে প্রভাব, এটা কিভাবে একটা ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যায়, তার কিছু বিস্তারিত সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করলাম। তোমরা বাসায় বইগুলো ভালোভাবে দেখবা এবং বিস্তারিত এগুলো বোঝার চেষ্টা করবা। আগামী ক্লাসে তোমাদের আরেকটা নতুন পার্ট নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।